রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজকে আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশাপ শুরু হচ্ছে আজকের গল্প। এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। আমি সবিস্ময়ে সেই ভগ্নস্তূপের দিকে দেখলাম। এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। সহজে বিশ্বাস করে উঠতে পারলাম না। দিন শেষের অস্পষ্ট আলো যাই যাই করেও আকাশের পশ্চিম প্রান্তে তখনও অপেক্ষা করছে। পরিশ্রান্ত বিহক কুলের অবিশ্রাম কুজন থেকে থেকে তখনও আকাশ বাতাস মুখরিত করে তুলছে। গঙ্গার অপূর্ব স্রোতের খেলা মনের ভিতর এক অজ্ঞাত চেতনার সঞ্চার করছিল যেন। সন্ধ্যার সেই ম্লান দ্যুতিমাখা আড়ালে লুকিয়ে থাকা প্রাতঃস্মরণীয় সুবিখ্যাত প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদের দিকে আমি তাকিয়েছিলাম অবাক বিস্ময়ে। গঙ্গার ঠিক তীর ঘেঁষে অজস্র লতা পাতা আর আগাছায় পরিপূর্ণ হয়ে হতশ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নদী স্রোতের অবিরাম আঘাতে সে প্রাসাদের অনেকখানি ভেঙে চুরে কোন অনির্দিশের পথে বয়ে গিয়েছে। অতীতের সাক্ষী স্বরূপ যেটুকু এখনো বর্তমান আছে তা সেই ক্ষয়ে যাওয়া গৌরবের কঙ্কাল যেন। এখনো যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ নারায়ণ চৌধুরীর আত্মা বিরাজ করছে। প্রকৃতি তাকে আজ নিজের হাতে সাজিয়ে দিয়েছে। অনাড়ম্বর সৌন্দর্য তাকে শ্যামল করে রেখেছে। গঙ্গার বুকে একটা নৌকা পাল তুলে পাশ দিয়ে বয়ে যাচ্ছে। তার ভেতর থেকে ভেসে আসছিল এক মাঝির গান। তার সেই ক্লান্ত কণ্ঠস্বর শান্ত প্রকৃতির নিস্তব্ধতার বুক চিরে যেন কোন দূর দূরান্তের এক অপূর্ব সাড়া বয়ে আনছিল। পলাশপুরে প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শোনেনি এমন লোক খুব কমই আছে। একসময় তার প্রতাপে গোটা পলাশপুর তটস্থ হয়ে থাকত। কিংবদন্তি আছে যে সেকালে নাকি তার নামে বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জল খেত। অত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিল। ইংরেজ রাজত্বের সূচনার দিন থেকে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব। ইংরেজ বাহাদুরকে সব রকম সাহায্য করার পুরস্কার স্বরূপ ধৈর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরে জমিদারি লাভ করেন। ধৈর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ। তাঁরই নাতি বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সাহায্য করেন। তাঁরই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সফল হন। ইতিহাসে সেসব কথা নেই বটে, তবে সকলেই সে কথা জানত। 1857 সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশে কালো হয়ে নেমে এসেছিল, বিজয় নারায়ণ সে সময় ব্যারাকপুরে। সেদিনও এমন ছিল। ক্যাপ্টেন লরেন্স বিজয় নারায়ণ চৌধুরীর কর্মকুশলতায় প্রীত হয়ে তাকে একখানা তলোয়ার উপহার দিয়েছিলেন। বহুকাল সেই তলোয়ার চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্ন স্বরূপ টাঙানো ছিল। বেলেডাঙ্গার কমল হালদারের সঙ্গে গরমের ছুটিতে তার দেশে গিয়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে। সন্ধেবেলায় গঙ্গার ধার বরাবর হাঁটতে হাঁটতে পলাশপুরের চৌধুরী বাড়ির কাছে এসে পড়েছিলাম। তখন কমলই দেখিয়ে দিয়েছিল সেই ভগ্ন প্রাসাদ।
এর আগে চৌধুরী বংশের অতীত কাহিনীর অনেক কিছুই আমি শুনেছিলাম, কিন্তু এখন তাদের সেই বিরাট প্রাসাদের এইরকম দুর্দশা দেখে আমার মুখ দিয়ে আর কথা সরল না। এখন সেখানে আর মানুষ বাস করে না। সেই প্রাসাদ এখন হিংস্র পশুর লীলাভূমি হয়ে দাঁড়িয়েছে। বিজয়নারায়ণ চৌধুরীর পর তার ছেলে প্রতাপ নারায়ণ চৌধুরীর আমলে চৌধুরী বংশের গৌরব উঠেছিল চরমে। চারিদিকে ছড়িয়েছিল চৌধুরী বংশের প্রতিপত্তি। প্রতাপ নারায়ণের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল, সেই প্রতাপ নারায়ণের আমলেই তার ভাঙন শুরু হয়। অমানসিক দুশ্চরিত্র স্বভাব এবং প্রচুর মামলা মোকদ্দমার জালে তার পতন শুরু হয় মৃত্যুর বেশ কয়েক বছর আগে, ঠিক ঔরঙ্গজেবের মতো। বৃদ্ধ সম্রাট বহু দুঃখে দূর দক্ষিণাপথে প্রাণ ত্যাগ করেছিলেন। তবে ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক, কিন্তু প্রতাপ নারায়ণ ঠিক তার বিপরীত মেরুর মানুষ। তার অভিধানে চরিত্র বলে কোনো শব্দ ছিল না। মদ আর মেয়ে মানুষ ছিল তার জীবনের একমাত্র উপাস্য। এর মধ্যে যেটুকু সময় পেতেন তা ব্যয় হতো মামলা মোকদ্দমা তদবির করতে। তার মতো এমন নিখুঁতভাবে মোকদ্দমা তদবির করতে সেকালে খুব কম লোকেই পারত। অথচ জীবনে তিনি লেখাপড়ার ধারপাশ মারাননি। আইন তো অনেক দূরের কথা। কত সতী নারীর আর্ত চিৎকারে নিঃশব্দ রাতে চৌধুরী বংশের সুদীর্ঘ রংমহল যে প্রতিধ্বনিত হয়ে উঠত তার ইয়ত্তা নেই। তাদের সেই ব্যাকুল স্বর আর আর্ত কান্না বুঝি আজও যেন ঝিঝি পোকাদের কলতানের সঙ্গে মিশে গিয়ে আকাশ বাতাস মন্ত্রিত করে তোলে। তাদের বিকট অট্টহাসি হয়তো এখনো ভগ্ন প্রাসাদের প্রাচীরে আঘাত করে ফেরে। যাই হোক, প্রতাপ নারায়ণ বিয়ে করেছিলেন ক্ষীরোদা সুন্দরীকে, কিন্তু ভালোবেসেছিলেন তার স্ত্রীর বিধবা বোন আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করার সাহস হয়নি, আর বালবিধবা আভাময়ী প্রতাপ নারায়ণের প্রেমের তরঙ্গে বিদ্ধ হয়ে আত্মীয় স্বজনের বিষ দৃষ্টি থেকে আত্মগোপন করবার জন্য নিতান্ত নিরুপায় হয়েই আত্মহত্যা করেন। এ ঘটনার পর প্রতাপ নারায়ণ আর ক্ষীরোদা সুন্দরীর মুখ দেখেননি। সে অবাগই তাই তার 4 মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে নিয়ে স্বামীর চোখের আড়ালে জীবন কাটাতে লাগলেন। এদিকে প্রতাপ নারায়ণের উচ্ছৃঙ্খলতার মাত্রাও যেন ক্রমে বেড়ে চলল। তিনি তার অধিকাংশ সময় বাড়িতেই কাটাতে শুরু করলেন। আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তার প্রজাদের শান্তির সংসারে আগুন জ্বালাতে শুরু করলেন। গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা অতি কষ্টে তার খোদিত দৃষ্টি থেকে নিজেদের আত্মরক্ষা করত। সারা দিন পথে পথে পাখি মারা বন্দুক কাঁধে ফেলে পাখি শিকার করে ফিরতেন। সে পথে কোনো স্ত্রী লোকের বাইরে বের হবার সাহস ছিল না। এ সময় প্রতাপ নারায়ণের সঙ্গে কেবল একজনই থাকত, সে কানা কালু সর্দার। কানা হলে কি হবে, যে কোনো ক্ষুরোধার দৃষ্টির ব্যক্তিকেও হার মানাতে পারত। ওর এই তীক্ষ্ণ বুদ্ধির জোরে প্রতাপ নারায়ণের পাশবিক খিদের নিবৃত্তি হতো সহজেই। ইংরেজ রাজত্বের এমন ধরাবাঁধা নিয়মকানুন তখনও ছিল না। প্রতাপ নারায়ণের মহল্লায় তার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কারো টু শব্দ করার সামর্থ্য ছিল না। লাঠির জোরেই রাজ্য জয় হতো, লাঠির জোরেই চলত নারীর সতীত্ব লুণ্ঠন। কিন্তু আসল কথাটা ছিল অন্য। প্রতাপ নারায়ণ সর্বান্তকরণে স্ত্রীলোকদের ঘেন্না করতেন। নারী নরকের দ্বার, নারী তার জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছে। সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপতনের দিনে কালো কোথা থেকে এক অজ্ঞাতনামা স্ত্রীলোককে নিয়ে হাজির হল।
রাত তখন 10টা। চতুর্দিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন যেন কোনো এক বিরোহিনীর আর্ত কান্নার মতো ধ্বনিত হচ্ছিল। কাউকে হারানোর বেদনা যেন সমস্ত বিশ্ব চরাচরকে ডুবিয়ে দিচ্ছিল এক অব্যক্ত শোকে। প্রতাপ নারায়ণ তখন চোখে সুরমা টানতে ব্যস্ত। এমন সময় কালু ডাকল, মহারাজ। প্রতাপ নারায়ণ হাঁক পারলেন। কে? ও এসেছে। বিশ্রাম করতে বল। কদ্দূর থেকে আসছে? 7 ক্রোশ। কেমন? আপনার প্রসাদ পাবার উপযুক্তই বটে। উত্তম। প্রতাপ নারায়ণ দ্রুত সাজ পোশাক শেষ করে প্রমোদ ভবনে উপস্থিত হলেন। অভাগিনী তখন সেই বিলাস গৃহের এক কোণে একখণ্ড কাপড় দিয়ে কোনো রকমে নিজের লাজ ঢেকে কেঁদে কেঁদে মরছে। পায়ের আওয়াজ পেয়ে প্রতাপ নারায়ণকে দেখেই সে ভয়ে আঁতকে উঠল। তার আয়ত চোখ যুগল, সর্বোপরি তার সেই ভীতি সুন্দর দেহলতা প্রতাপ নারায়ণের প্রাণে এক উন্মাদনা জাগিয়ে তুলল। প্রতাপ নারায়ণ তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, তা তোমার নাম? কোনো উত্তর নেই। তিনি ফের বললেন, এই যে বিরাট প্রাসাদ, এই অতুল বিভব, সবই তোমার। তুমি আজ আমার রানী। সেই স্ত্রীলোক উত্তর দিল, না না, আমি রানী হতে চাই না। আমায় ভিখিরি থাকতে দিন। আপনার দুটি পায়ে পড়ি। আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন। কথা শেষ করেই সে প্রতাপ নারায়ণের পা জড়িয়ে ধরল। প্রতাপ নারায়ণ উৎকট শব্দে হেসে উঠে বললেন, অসম্ভব। জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ নারায়ণ আর দ্বিতীয়টি দেখেন। তার সেই বিনিয়ে বিনিয়ে কান্না প্রতাপ নারায়ণের কাছে বড় মধুর বলে মনে হলো। সেই স্ত্রী আবার বলল, আমায় ছেড়ে দিন, আপনার ভালো হবে। প্রতাপ নারায়ণ ফের হা হা করে হেসে উঠলেন, বললেন, আমার ভালো আমি চাই না। আপনি আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার সর্বনাশ হবে। আমার অভিশাপে এ বাড়ি ঘর জ্বলে পুড়ে যাবে। প্রতাপ নারায়ণ শিউরে উঠলেন। সে ফের বলল, যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না। আপনি নির্বংশ হবেন। অবলা নারী যে এমন করে মানুষকে অভিশাপ দেবার ক্ষমতা রাখে, এ যেন প্রতাপ নারায়ণের বিশ্বাসের অতীত মনে হলো। কিন্তু তিনি আদৌ পরিণামদর্শী ছিলেন না। সেই অবলার সাবধানবাণী তিনি শুনলেন না। সেই ছিল তার জীবনের শেষ শিকার। পরদিন সারা প্রাসাদ জুড়ে একটা নাম না জানা বিষাদের ঘেরাটোপ নামল যেন। সেদিন থেকে সেই স্ত্রীলোক আর উঠলও না, খাওয়া দাওয়াও করল না। 2 দিন আগে থেকে সে উপোস করছিল। ক্রমে তিল তিল করে শুকিয়ে সে মরতে লাগল। সকলে মুখ বিস্ময়ে অবাগের দিকে চেয়ে রইল। প্রতাপ নারায়ণ ভয়ে আর আশঙ্কায় গৃহত্যাগ করে চলে গেলেন। সেই নারীর সেই বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করবার সাহস বোধহয় তার ছিল না। 3 দিন 3 রাত অসহ্য যন্ত্রণা ভোগ করবার পর
অভাগিনী শেষটায় প্রাণ ত্যাগ করল। শেষ সময় রানী ক্ষীরোদা সুন্দরীও তার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করে স্বামীর কল্যাণ কামনায় এই নরককুণ্ডে এসেছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করতে। কিন্তু তার সে প্রচেষ্টাও ব্যর্থ হল। যদি যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তো চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে। এই বলে সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই ঘটনার 7 দিন পর প্রতাপ নারায়ণ ফিরে এলেন, তবে জীবিত নয়, মৃত। পথে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছিল। সূর্যনারায়ণও বাবার পদাঙ্ক অনুসরণ করল। অল্প বয়সে সম্পত্তির মালিক হয়ে মোসাহেবের সাহায্যে তার ক্ষয়িষ্ণুপ্রায় সম্পত্তি ক্রমে নিঃশেষ হয়ে আসতে লাগল। বাবার মতো ছেলেও ছিল অপরিণামদর্শী। ভবিষ্যতের কথা ভাববার অবকাশ ওর ছিল না। পর স্ত্রীতে তার লোভ ছিল না বটে, তবে তাঁরও নেশা ছিল। শহর থেকে সব বিখ্যাত বিখ্যাত বাইজিয়ানার নেশা তাকে পেয়ে বসেছিল। এর জন্য তিনি 2 হাতে অর্থ ব্যয় করতেও কার্পণ্য করতেন না। লখনৌ, দিল্লি, আগ্রা, লাহোর, বোম্বাই, কলকাতা প্রভৃতি শহরে সুপ্রসিদ্ধা বাইজিদের পায়ের ধুলোতে তিনি তার বাপ ঠাকুরদার পবিত্র প্রাসাদ ধন্য করতে মেতে উঠেছিলেন। সূর্যনারায়ণ দিন রাত তাদের সুরলহরী ও রূপমাধুরীতে মগ্ন হয়ে থাকতে লাগলেন। বিয়েও করেছিলেন যথাসময়। যদিও বাপের মতো স্ত্রীকে ঘেন্না করতেন না, তবুও তার সমস্ত দিনটা কাটত বারবাড়িতেই। মাঝে মাঝে শুধু গভীর রাতে অতিরিক্ত তাগাদার জন্য টলতে টলতে ভেতর বাড়িতে চলে যেতেন নিতান্ত অনিচ্ছায়। অধিকাংশ রাতই তার কাটত ওই বারবাড়িতে। এছাড়া দেশ ভ্রমণও তার শখের জীবনের আরও একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। একটার পর একটা দেশ দেখে বেড়াতে ভালোবাসতেন তিনি। কত তীর্থক্ষেত্রে গেছেন, অথচ দেবতার দর্শন করেননি। মন্দিরের কাছ থেকেই ফিরে এসেছেন। জিজ্ঞেস করলে বলেছেন, জীবনে তো অনেক পাপ করেছেন, মিথ্যে পবিত্র দেব মন্দির আর কলুষিত করা কেন? এই সূর্যনারায়ণও একদিন হঠাৎ অতি অসময়ে কলেরা রোগে মারা গেলেন। মৃত্যুকালে তিনি তার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে অবশ্য আকণ্ঠ দেনার দায় ডুবিয়ে যেতে কুণ্ঠিত হননি। শঙ্কর নারায়ণ যখন সাবালক হলেন, তখন তিনি তাদের সম্পত্তির মধ্যে থেকে কেবলমাত্র প্রাচীন বসত বাড়িটা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। আয়ের পথ অনেকদিন আগেই বন্ধ হয়েছে। বনেদি বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার বিভীষিকার মতো বেঁচে রইল। গয়না বিক্রি করে শঙ্কর নারায়ণ মানুষ হয়ে উঠলেন। তবে তিনি স্বভাবে তার বাপ ঠাকুরদার সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্রের হলেন। ইংরেজি শিক্ষার ধার ধারলেন না বটে, তবে অবিচলিত চিত্তে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করতে থাকলেন। তার মধ্যে কেমন যেন ধর্মভাব জেগে উঠল এবং অল্প বয়স থেকেই তিনি ধার্মিক হয়ে পড়লেন। সামাজিক আচার অনুষ্ঠানে তার প্রগাঢ় শ্রদ্ধা। গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পুজোয় ক্রমে তিনি নিমগ্ন হয়ে যেতে লাগলেন। শঙ্কর নারায়ণ ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। কারোর সঙ্গেই খুব একটা কথা বলতেন না। খাওয়া দাওয়া বাড়িতেই করতেন আর তেতলার একটি ঘরে বাস করতেন। খুব একটা বাড়ির বাইরে যেতেন না। রুদ্রাক্ষের মালা গলায় সারা শরীর গেরুয়া কাপড়ে ঢেকে তিনি সন্ন্যাসের মতো জীবনযাপন করতে লাগলেন। অবসর সময় প্রায় তার প্রিয় বেহালাখানা নিয়ে ঝড় টানতেন। রাতের নিস্তব্ধতার বুক ছিঁড়ে সেই রাগিনী যেন কোনো বন্দিনী বিরোহিনীর ব্যাকুল কান্নার মতো শোনাত।
ক্ষয়িষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমড়ে গুমড়ে কেঁদে মরছে। শঙ্কর নারায়ণও তাদের বংশের ধারা বজায় রেখে অল্প বয়সেই বিয়ে করেছিলেন এবং খুব অল্প বয়সেই ওর এক ছেলেও হয়েছিল। তার পিতৃপুরুষের মতো শঙ্কর নারায়ণ তার পত্নী কল্যাণীকে ঘৃণা করেননি, একথা যেমন সত্য, তেমনই তিনি যে তাকে ভালোবাসতেন এ কথাও হলফ করে বলা যায় না। তিনি তার স্ত্রীর প্রতি কর্তব্য পালন করতেন মাত্র। প্রায় সারাদিনই তার কাটত গৃহদেবতার ধ্যান ধারণায়। প্রতিদিন তিনি অত্যন্ত সুচিতার সাথে দেবতার আরাধনা করতেন। গভীর রাতে পুজোয় বসতেন। পুজোর পর যা জুটত সেই সামান্য কিছু মুখে দিয়ে তিনি আবার তার সেই তেতলার ঘরে চলে যেতেন। বাড়ি থেকে আদৌ বের হতেন না। দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে চলেছে তা দেখে তিনিও ধীরে ধীরে শুকোতে লাগলেন। আর যতই এ চিন্তা তাকে বিব্রত করতে লাগলো, ততই তার গৃহদেবতার পুজোর মাত্রা গেল বেড়ে। ক্রমে তিনি পাগলের মতো হয়ে গেলেন। তার জীবনের একমাত্র কামনা হয়ে দাঁড়ালো বিত্ত, অর্থ, ঐশ্বর্য। তিনি কেবল দেবতার কাছে প্রার্থনা করতে লাগলেন যেন আবার চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরে আসে। এহেন সময় চৈত্রের এক অমাবস্যার রাত্রে শঙ্কর নারায়ণ স্বপ্ন দেখলেন যেন তাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করে চলে যাচ্ছেন। তার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত। একটা স্নিগ্ধ সুবাসে চরাচর দিগন্ত ভরে গিয়েছে যেন। শঙ্কর নারায়ণ দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালেন দেবীর পথ রোধ করে। দেবী বিষণ্ণ মুখে বললেন, বাছা, পথ ছাড়, আমায় যেতে দে। শঙ্কর নারায়ণ কাঁদতে লাগলেন। মা, আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা? দেবী নিষ্ঠুরভাবে হাসলেন। নিত্য না খেয়ে তোমার পুজোর আয়োজন করছি মা, তবু তোমার ক্ষুধা দূর হয়নি? না, আমি রক্ত চাই। কার রক্ত মা? তোর ছেলের। এই বলে দেবী অদৃশ্য হলেন। অমনি শঙ্কর নারায়ণের ঘুম ভেঙে গেল। ঘামে তার সর্বাঙ্গ ভিজে গিয়েছিল। তিনি কাঁদতে লাগলেন। রাক্ষসী, এ কি পরীক্ষা তোর! তখনও তার ঘরে দেবীর সেই স্বর্গীয় সুধা গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে। শঙ্কর নারায়ণ বিচলিত হলেন না। চৌধুরী বংশ তার পুত্রের চেয়ে বেশি মূল্যবান। তিনি বললেন, তাই হবে মা, তাই হবে। তুমি অবাকাকে ত্যাগ করো না। তারপর ধীর পায়ে অতি সন্তর্পণে এসে দাঁড়ালেন তার শোবার ঘরে। তার স্ত্রী কল্যাণী তখনও ঘুমোচ্ছে। ছেলেও মায়ের দুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। শঙ্কর নারায়ণ অতি ধীরে ছেলেকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিলেন। কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন। তিনি একবার পাশ ফিরে শুলেন মাত্র। শঙ্কর নারায়ণ ছেলেকে পরম স্নেহে তার বুকের মধ্যে জড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। শো শো বাতাসের শব্দে চারদিক ভরে উঠেছে, যেন সমস্ত প্রকৃতি কোনো উন্মাদ তাণ্ডবে মেতে উঠেছে। খোকা কিন্তু বাবার কোলে পরম নিশ্চিন্তে ঘুমে মগ্ন। শঙ্কর নারায়ণ আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন গৃহদেবতার সামনে। তারপর ছেলেকে নিজের হাতে বলি দিলেন গৃহদেবীর মুখে। একবার হয়তো সেই ঘুমন্ত শিশু কেঁদে উঠেছিল, কিন্তু বাইরের সেই ঝড় জলের মধ্যে সে কান্না যে কোথায় হারিয়ে গেল বলা মুশকিল।
শোণিত রক্তের ধারা ছড়িয়ে পড়ল গোটা ঘর জুড়ে। ভয়ে বিস্ময়ে শঙ্করনারায়ণ কিন্তু দিশেহারা হলেন না বা বেদনায় মুষড়েও পড়লেন না। হোমের জন্য যে বালি রাখা ছিল তাই এনে সারা রাত ধরে তিনি সেই রক্তচিহ্ন মুছতে লাগলেন। চৌধুরী বংশ বড় হবে, জীবনের একমাত্র আকাঙ্ক্ষা আজ তার পূর্ণ হয়েছে। এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে তিনি সেই বালির ওপরই রাত শেষে ঘুমিয়ে পড়লেন। দিনের আলো ফুটতে না ফুটতেই কল্যাণী উন্মাদের মতো ছুটে এসে স্বামীকে জাগিয়ে বলল, ওগো 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 ওগো, খোকা কোথায়? খোকা খোকা কোথায় গেল? খোকা খোকা খোকাকে খোকাকে দেখেছো? খোকা খোকা। শঙ্করনারায়ণ স্ত্রীর দিকে চেয়ে দেখতে পারলেন না। খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোন দূরান্তরে ভেসে গিয়েছে। সেই রক্তমাখা বালির মেঝেই তার শেষ চিহ্ন। কল্যাণী আবার ডাকল, ওগো ওগো, কথা কও, কথা কও না, বলো না আমার খোকা কোথায়? আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে এনে দাও, আমার খোকাকে। শঙ্করনারায়ণ কোনো কথা বলতে পারলেন না। যাই হোক, ব্যাপারটা আর চাপা রইল না। কল্যাণী ক্রমে ক্রমে সমস্তটাই বুঝতে পারলেন। সারাদিন তিনি আর উঠলেন না, কিছু করলেনও না। সেই দিন রাতে তিনিও কুলপ্লাবনী জাহ্নবীর পুণ্যস্রোতে আত্মবিসর্জন দিয়ে তার বড় আদরের খোকার সঙ্গে গিয়ে মিলিত হলেন। ব্যাপারটা ক্রমে রাষ্ট্র হয়ে পড়ল। এ ঘটনার কিছুদিন পর শঙ্করনারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না। আজ পর্যন্ত তার আর কোনো খবর মেলেনি। সে আজ 50 বছর আগেকার কথা। গৃহলক্ষ্মী এখনো সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী হয়ে আছেন কিনা কে জানে। তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সাথে চৌধুরী বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। সেদিনও এমনি ঝড় উঠেছিল। সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছেয়ে থেকে কেঁদে মরছিল। সেদিনও হয়তো এই শ্মশান ঘাটের নিষ্পত্র ঝাউগাছটার মাথায় বসে একটা শকুন আর্ত কণ্ঠে চিৎকার করে মরছিল। শুনছিলেন আমাদের আজকের গল্প অভিশাপ। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী ও শঙ্কর নারায়ণ চৌধুরীর ভূমিকায় সুপ্রতিম। অজ্ঞাত নারীর ভূমিকায় ইন্দ্রাণী। দেবীর ভূমিকায় দীপান্বিতা। গল্পের কথক কালু সর্দার ও কল্যাণীর ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।